রুদ্ধ দুহাতে বইয়ের কোমর জড়িয়ে কাছে টেনে নিয়ে কপালে আদর মাখা চুমু খেলো সময় নিয়ে। অদ্রিজা তার চোখ বুঝে নিজের মাঝে ধারণ করার চেষ্টা করলো। পরক্ষণে নিজেকে ছাড়িয়ে একটা শাল এনে জড়িয়ে দিয়ে স্বামীর ঝাঁকড়া কেকগুলো পর্যন্ত আছড়ে দিল সহস্তে। একটা ঘড়ি এনে লোকটার হাতে পেঁচিয়ে দিয়ে ফোন, ওয়ালেট সব গুছিয়ে এনে স্বামীর হাতে দিল। রুদ্ধ শুধু নির্নিমেষ চোখে তাকিয়ে দেখলো বউয়ের কর্মকাণ্ডগুলো। কোনো কাজে বাধা দিল না, কেবল উপভোগ করতে চাইলো বউয়ের যত্নটুকু। লোকটা এখন চলে যাবে ভেবে অদ্রিজা নিচে যাওয়ার জন্য অগ্রসর হতে নিল। গিয়ে দ্রুত কোনো খাবার গরম করে লোকটাকে কিছু খাইয়ে দেওয়ার উদ্দেশ্যে। রুদ্ধ তখনও বউয়ের দিকে তাকিয়ে, তার আজ কেন জানি মনটা উসখুস করছে। হঠাৎ করে মেয়েটাকে দূরে যেতে দেখেই বুকের ভেতরটা কেমন করে উঠলো। রুদ্ধ বুঝলো না সামান্য দূরত্বে এত কেন ছটপটানি শুরু হলো তার। এই তো মেয়েটা কত কাছে, কেমন অস্থিরতা শুরু হলো ছেলেটার। শুষ্ক ঢোক গিলে বউয়ের পথ রোধ করতে শীতল কণ্ঠে ডেকে উঠল। পাখি। ডাক পেয়ে পায়ের চলন স্থির হলো মেয়েটার। পেছনে ঘুরে তাকাতেই রুদ্ধ একই কণ্ঠে আওড়ালো, কাছে আসো আমার। অদ্রিজা বুঝলো না স্বামীর অস্থিরতাটুকু। ভ্রু কুঁচকে এগিয়ে এসে দাঁড়ালো লোকটার সম্মুখে। রুদ্ধ দুহাত বাড়িয়ে রাখলো মেয়েটার দুই গালে। ঢুকে আকস্মাৎ মেয়েটার মুখমণ্ডল জুড়ে চুমার বর্ষণ ঘটাতে শুরু করলো। হঠাৎ এমন পাগলামির কারণ বুঝলো না অদ্রিজা, তবে বাধা দিল না। একান্ত পুরুষটিকে চোখ বুজে সহ্য করলো সবটুকু। রুদ্ধ পরক্ষণে মেয়েটার ওষ্ঠ জুড়ে নিজের রাজত্ব শুরু করলো। আগ্রাসী নয়, তবে অস্থিরতাটুকু যেন সেখানেই স্থায়িত্ব করতে চাইলো। সফল হলো কিনা জানা নেই, তবে কিছু মুহূর্ত পর ছেড়ে দিল মেয়েটাকে। অদ্রিজা জোরে জোরে শ্বাস ফেলে কৌতূহল চোখে তাকালো স্বামীর চোখে। বোঝার চেষ্টায় মেয়েটা, কিন্তু বোকা মেয়েটা কিছুই বুঝলো না। রুদ্ধ চোখে চোখ রেখে দুটো সাবধান বাণী শুনিয়ে দিল। ভোট কেন্দ্রে গেলে বাড়ির সবার সাথে যাবে, দূরে মোটেও যাবে না। পরবর্তীতে আর বাড়ি থেকে বের হবে না, মনে থাকবে তো পাখি? অদ্রিজা কেবল মাথা নেড়ে সায় জানালো। রুদ্ধ নিজের ব্যাকুলতাটুকু নিজের মাঝে সীমাবদ্ধ রেখে প্রয়োজনীয় জিনিস নিয়ে বউয়ের হাত ধরে একই সাথে রুম থেকে বেরিয়ে এলো। দুজনে দরজা পর্যন্ত আসতেই দেখা মিলল রায়ার। ঘুম জড়ানো চোখ মুখ নিয়ে নিচের দিকে যাচ্ছিল বোধহয়। পথিমধ্যেই ভাইয়ের দেখা পেয়ে মেয়েটাও থেমে গেল। ভাইকে তাকাতে দেখে নিজের চোখ সরিয়ে নিল। ভাইয়ের প্রতি ছোট মেয়েটার জন্মেছে প্রচন্ড অভিমান। নতুন বছরে শুরু হয়েছে, আজ জানুয়ারির 7 তারিখ চলছে। কলেজ শুরু হয়েছে 1 তারিখ থেকেই, কিন্তু ভাই তাকে সেদিন নিজের সাথে বাড়ি ফিরিয়ে আনলো। আর বাড়ির বাহিরে এক পা রাখার সুযোগও দেয়নি। সেদিন ভাইয়ের নিকট ধরা খেলেও টু শব্দ করেনি ভাইয়া। শুধু একটাই বাক্য বলেছিল, মেঘ, বাড়ি চল। এমনকি নিজের শালার সাথেও একটা কথা বলেনি। রায়া সেদিন আহত হয়ে ভাইয়ের সাথে চুপচাপ ফিরে এসেছিল। সেই থেকে ওই ছেলেটাও আর ফোন বা মেসেজের কোনো রিপ্লাই দেয় না। এই দুটো মানুষের কি হয়েছে জানা নেই, কিন্তু তার ছোট্ট মনটা যে কষ্টে ভেঙে যাচ্ছে এসব কারোরই বোধ হয় জানা নেই। অভিমানও যে কার ওপর হচ্ছে তাও যেন পরিষ্কার নয়, কিন্তু সে ধরে নিয়েছে ভাইয়া ওই কারণেই তাকে বাড়ি থেকে বের হতে দেয় না। এটাই মূলত ভাইয়ের প্রতি অভিমানের কারণ। তবে ভয়ে লজ্জায় ভাইয়ের সাথে এই বিষয়ে সরাসরি কোনো কথাই বলতে পারেনি সে। শুধু এক অসহ্য দহন, একাকী ছুঁয়ে যাচ্ছে বাচ্চা মেয়েটা। অভিমানে ভাইয়ের সামনে থেকে সরে যেতে চাইলো মেয়েটা। ভাবলো কথাই বলবে না, তবে রুদ্ধতা হতে দিল না। ডেকে উঠলো বোনকে শান্ত স্বরে। বার্ড। রায়া মুখ গোমড়া করে দাঁড়িয়ে রইল। রুদ্ধ শুধালো, চলে যাচ্ছিস কেন? এদিকে আয়। রায়া কেবল উচ্চারণ করলো, এমনি। রুদ্ধ দুপা এগিয়ে বোনের কাজ জড়িয়ে ধরে সাথে নিয়ে হাঁটা দিল নিচের দিকে। অদ্রিজা আগে আগেই হেঁটে চলে গেল দুই ভাই বোনকে পিছে রেখে। সেও খেয়াল করেছে মেয়েটা কদিন যাবৎ খানিকটা চুপচাপ, কারণ জানা নেই। দুবার জিজ্ঞেস করেছিল কি হয়েছে, কিন্তু জবাব পায়নি। তবে ভাইয়ের সাথে কথা বললে নিশ্চয়ই মেয়েটা আবার চঞ্চল হয়ে উঠবে। এই ভেবেই দুজনকে একা ছেড়ে দেওয়ার রুদ্ধ আজ চোখে বোনকে পরোক্ষ করলো। কোমল মুখখানা যেন একটু একটু করে প্রফুল্লতা হারাতে বসেছে। চোখে মুখে স্পষ্ট অভিমান। দীর্ঘশ্বাস ফেলল রুদ্ধ। বুঝে ছোট্ট করে শুধালো, ভাইয়ের উপর অভিমান করে আছে আমার বার্ড? রায়া পথ চলতে চলতে ভোতা মুখে আওড়ালো, না। তাহলে আমার সাথে কথা বলিস না কেন? প্রশ্ন শুনে রায়া স্থির দাঁড়িয়ে ভাইয়ের পানে তাকালো। ভ্রু কুঁচকে অভিমানী কণ্ঠে আওড়ালো, বাড়িতে থাকো বুঝি, আজকাল যে কথা হবে।
তাছাড়া তুমিও তো আমার খোঁজ দাও না। রুদ্ধ শান্ত চোখে তাকালো। এটা ভুল নয়, কিন্তু এটাও ঠিক। মেয়েটা অভিমান পুষে আছে। ভাইয়ের নীরবতার মাঝে রায়া বিষণ্ণ স্বরে শুধিয়ে উঠল, তুমি আমাকে কলেজ কবে যেতে দিবে ভাইয়া? হঠাৎ এমন কঠোর কেন হচ্ছ তুমি? রুদ্ধ কি জবাব দিবে এবার? বলবে এক শয়তান তোর পিছে পড়ে আছে, নাকি বলবে তুই নিজে এক অভদ্রের পেছনে ছুটছিস, যা আমার পছন্দ নয়? কারণ যাই হোক, কিছুই বলল না। পুনরায় বোনকে নিয়ে চলতে শুরু করে জবাব দিল, নির্বাচন শেষ হলেই যেতে দেব। আর ভাইয়েরা কখনো খারাপ করে না। সো আমার বার যেন অভিমান না করে থাকে, কেমন? আমার বোন নিশ্চয় অবুঝ নয়। রায়ার মুখখানা থমথমে হয়ে গেল। জবাব দেওয়ার ইচ্ছে হলো না। জানে ভাই তাকে খুব ভালোবাসে, কিন্তু এখন যে ভাই সব বুঝেও তার সাথে অন্যায় করছে, তার বেলায় সেও কেন ভাইকে জোর গলায় বলতে পারছে না? ভাইয়া, তোমার বোনের এই ইচ্ছেটাও পূর্ণ করে দাও। অভদ্র ছেলেটাকে এনে দাও। খুব করে চাই খুব করে চাইতে শুরু করেছি তাকে। কষ্ট হচ্ছে তোমার বোনের। থাক, বলবে না সে। আগে ওই ছেলেকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে। তার ফোন কল ইগনোর করার সাহস কি করে হয় তা দেখে ছাড়বে। তাকে কষ্ট দেওয়ার ফল হাড়ে হাড়ে টের পাওয়াবে। আর তারপর এমন করবে যেন ভাইয়া নিজেই তার শালাকে এনে বলে, নেবার, তোর জন্য ভাইয়ের তরফ থেকে বেস্ট উপহার। কি জানে এগুলো আদৌ সত্য হবে কিনা। কিন্তু ভাইকে কিছু বলার যেহেতু সাহস হচ্ছে না, তাই আপাতত এইসব ভেবেই না হয় মনটাকে সান্ত্বনা দিল। রুদ্ধ হয়তো বুঝলো বোনের মনোভাব, তবে কথা বাড়ালো না। কাজ শেষ হতেই বোনকে কোনো এক সময় বোঝানো যাবে সে ভুল পথে চলছে। ভেবেছিল এত দ্রুত শীতের মাঝে কেউ জাগবে না, কিন্তু নিচে আসতে দেখলো বাড়ির প্রত্যেকে জেগে আছে। এমনকি সবচেয়ে ছোট দুই সদস্য মায়ান হিয়ানো জেগে আছে হলরুমে। সবার মনেই যেন অন্যরকম এক চিন্তা, অস্থিরতা কাজ করছে। কি হবে ফলাফল তা নিয়ে সবারই ঘুম হারাম হয়েছে ইতিমধ্যে। বড় ভাইকে আসতে দেখেই দুজন ছুটে এসে পা জড়িয়ে ধরল। দুজনের মাঝে কত উচ্ছ্বাস। আজ তাদের বড় ভাইয়ের নির্বাচন। বিজয়ী হতে পারলেই পুনরায় শুনতে পাবে তার একজন সংসদ সদস্যের ভাই। আহা, কি আনন্দ! কোথা থেকে প্রিয়তা ছুটে এসে দাঁড়ালো রুদ্র সম্মুখে। হাত বাড়িয়ে দিয়ে হাসি হাসি মুখ করে বলে উঠল, ভাইয়া, টাকা দিন। সকাল সকালেই আত পাগল মেয়ের টাকা চাওয়ার কারণ বুঝতে ব্যর্থ হলো রুদ্ধ। ভ্রুকুচকে জানতে চাইল, কেন জানতে পারি? আরে, আমি একজন ভোটার, আপনি জানেন না? তো প্রিয়তা এবার অধর আরো প্রসারিত করে জবাব দিল, রুদ্ধ বুঝে আলতো হেসে পাশ কাটিয়ে এগিয়ে যেতে যেতে বলল, আমি টাকা দিয়ে ভোট কিনি না। প্রিয়তা পেছন পেছন চলতে চলতে আশ্বাস দিয়ে বলে উঠল, আরে ভাইয়া, ভয় পাচ্ছেন কেন? প্রমিস, কেউ জানবেন না এটা। এবার দ্রুত দিন তো। রুদ্ধ থেমে এক ভ্রু উঁচিয়ে শুধালো। বলছো তাহলে? দ্রুত দিন। রুদ্ধ ওয়ালেট খুঁজে 5 টাকার একটা চকচকে নোট বের করে প্রিয়তার হাতে ধরিয়ে দিয়ে বলল, নাও, তুমি আর তোমার স্বামী ভাগাভাগি করে নিও, ঠিক আছে? প্রিয়তার মুখখানা ফাটা বেলুনের মতো চুপসে গেল। ভাবলো কতগুলো টাকা আদায় করে দেখাবে, আর ভাইয়া তাকে হারিয়ে দিল। প্রিয়তার মুখভঙ্গি দেখে মায়ান হিয়ান সহ রায়াও খিলখিল করে হেসে উঠল। বিনিময়ে প্রিয়তা আহত চোখে তাকালো। তা দেখে যেন সবার হাসির মাত্রা আরো বেড়ে গেল। ডাইনিং থেকে নূর বেগমের স্বর ভেসে এলো, আব্বু আমার, কিছু খেয়ে বের হ। রুদ্ধ দুরক্তি করলো না, এগিয়ে গেল ডাইনিংয়ে। বউটা সেখানেই দাঁড়িয়ে তার খাওয়ার আয়োজন করছে। মা আর বউয়ের খাতিরে 2 গ্রাস মুখে তুললো, না হলে খাওয়ার ইচ্ছেই ছিল না তার। খাওয়ার মাঝে নাসিম আর ঈশানী এসে হাজির। পরক্ষণে রাশেদুল কাদের আর রোনাকও নিচে নেমে এলো। সবার পরনে রুদ্ধের মতো একই পোশাক। সবাই আজকের দিনটা রুদ্ধর সাথেই কাটাতে চায়। বিভিন্ন কেন্দ্রে নিজেদের মানুষ থাকা প্রয়োজন, তারা না গেলে তো ছেলেটা নাজেহাল হয়ে পড়বে। সবাই আসতেই রুদ্ধ হাত মুখ মুছে শেষ একবার বউয়ের মুখখানা দেখে বাড়ি থেকে বের হয়ে গেল বাবা ভাইয়ের সাথে। অদ্রিজা সদর দরজা পর্যন্ত এগিয়ে গিয়ে স্বামীর গমন দেখলো। কি হবে কি হবে, এই চিন্তায় যেন মাথা ঘুরে উঠল। স্বামীর যাওয়ার পানে তাকিয়ে হয়তো মনে মনে দোয়া করলো লোকটা খুব দ্রুত বিজয়ের উল্লাস নিয়ে ঘরে ফিরে আসুক। কয়েকদিন যাবৎ শরীরটা ভালো যাচ্ছে না,
থেকে থেকে মাথা ঘুরে ওঠে। খেতে গেলেই কেমন গা গোলায়, কিছুই যেন ভালো লাগে না। শুরুতে পাত্তা দিতে না চাইলেও দিনে দিনে তা বেশি করে অনুভব করতে শুরু করলো অদ্রিজা। রুদ্রর ব্যস্ততার কারণে তাকে জানানো হয়নি কথাটা, না তো নিজে দিয়েছে নিজেদের প্রতি ধ্যান। আজও যখন খেতে গিয়ে বমি করে দিল, তখন খেয়াল এলো ডেট পেরিয়ে যাওয়ার পরেও তার পিরিয়ড আসেনি। তাহলে কি শারীরিক খারাপের কারণ ভিন্ন? উফ, সে কি করে এত বেখেয়ালি হয়ে গেল? তার এত অপেক্ষা শেষ হতে চলেছে নাকি? ভাবতেই কেমন শুরু হলো বুকের ভিতর। কাউকে কিছুটি বলল না মেয়েটা। সবার সাথে মিলে যখন ভোট দিতে গেল ভোট কেন্দ্রে, তখন না পেরে একমাত্র প্রিয় বান্ধবীকে অনুনয় করে বলল যেন ফার্মেসি থেকে তার জন্য একটা প্রেগনেন্সি কিট এনে দেয়। প্রিয়তার যেন তখন টাস্কি খাওয়ার উপক্রম। কতক্ষণ ভ্যাবলার মতো তাকিয়েছিল, তারপর খুশি মনে বান্ধবীর কাজটুকু করে দিয়েছিল মেয়েটা। অদ্রিজা বাড়ি ফিরে একটা মুহূর্ত সময় অপচয় করেনি। ভাবনা সত্যি কিনা জানা নেই, তবে তার যেন এখন থেকেই শরীরে অস্থিরতা বাসা বেঁধেছে। কিটটা কিনে দৌড়ে গেল ওয়াশরুমে। অপেক্ষা যেন আর সইল না। অস্থিরতায় কেটে গেল কয়েক মুহূর্ত। প্রেগনেন্সি কিটটা দুরু দুরু বুক নিয়ে হাতে তুলে ধরলো। ফলাফল দেখতেই যেন আরো অস্থিরতা এসে ধরলো। ঠোঁটের কোণ প্রসারিত হয়ে উঠল যখন তাতে স্পষ্ট দুটো লাল দাগের দেখা মিলল। শরীর যেন কাঁপতে শুরু করলো। বুঝলো না খুশিটুকু সে কিভাবে উদযাপন করবে। কেবল ছোট ছোট পায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানায় এগিয়ে এসে বসলো। কি করবে সে এখন? লোকটাকে ফোন করে এখনই খুশির খবর জানিয়ে দিবে, নাকি কোনো সারপ্রাইজ দিবে? হ্যাঁ, তাই দিবে। লোকটা যখন আজ বিজয়ের উল্লাসে মেতে থাকবে, ঠিক তখনই আর একটা খুশির খবর দিয়ে লোকটাকে চমকে দিবে। আচ্ছা, তখন লোকটার মুখভঙ্গি কেমন হবে? নিশ্চয়ই খুশিতে কথা বন্ধ হয়ে যাবে। তাকে শক্ত করে চেপে ধরবে বুকের ভিতর। তার চেয়ে শতগুণ বেশি অস্থির হবে। এক মুহূর্তের জন্য যেন কত কিছু ভেবে নিল, কত স্বপ্ন সাজাতে শুরু করলো। আর ক্ষণে ক্ষণে হেসে উঠল। আচ্ছা, খবরটা কি এখনই সবাইকে জানানো উচিত? না না, আগে লোকটাকে জানাবে, তারপর বাকি সবাইকে। কিন্তু কারোর সাথে শেয়ার না করলে যে অস্থিরতাটুকু কমছেই না। উঠে হাতে ধরা কিটটা আলমারির ড্রয়ারে রেখে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। মিনিট খানেক বাদে ফিরে এলো ছোট্ট দুই দেবরকে সাথে নিয়ে। পুনরায় বিছানায় বসে দুই হাত দিয়ে দুই দেবরকে ধরে রাখলো নিকটে। মুখটাতে লজ্জা, খুশি, অস্থিরতা সব স্পষ্ট বোঝা যাচ্ছে। মায়ান অত বুঝলো না, তবুও শুধালো, কি হয়েছে বড় ভাবি, কি বলবে? আপনাদের দুজনের জন্য একটা খুশির খবর আছে, শুনবেন? কিন্তু প্রমিস করতে হবে, এখনই কাউকে কিছু বলা যাবে না, ওকে? খুশির খবর শুনে দুই ভাই অনেকটা কৌতূহল হলো। সহমত জানিয়ে হিয়ান বলল, প্রমিস, কাউকে বলবো না। এবার বলো না কি হয়েছে। অদ্রিজা জোরে একটা শ্বাস টেনে নিল নিজের মাঝে। শক্তি সঞ্চয় করে পরক্ষণে ব্যস্ত কণ্ঠে বলে উঠল, আপনারা দুজন চাচা হতে চলেছে, একটা ছোট্ট পুচকি আসতে চলেছে। প্রথম কথাটা বুঝতে খানিকটা কষ্ট হলেও শেষে পুচকি শব্দটা শুনে যেন আর কিছু বোঝার বাকি রইল না বাচ্চা দুটোর। কবে থেকে চাচা হওয়ার অপেক্ষায় তারা দুজন। খুশিতে দুজনেই একসাথে উচ্ছ্বসিত স্বরে চিৎকার করে বলে উঠল, সত্যি ভাবি, আহ কি মজা, আমরা চাচ্চু হব। চিৎকার করতে দেখে অদ্রিজা দ্রুত দুজনের মুখ হাত দিয়ে আটকে দিল। অনুনয় করে উঠল, আসতে বলুন, কাউকে বলা যাবে না কিন্তু। আগে আপনার ভাইকে জানাতে চাই, কেমন? দুই ভাই যেন নিজেদের খুশিটুকু আটকে রাখতে পারলো না। ঘন ঘন মাথা নেড়ে দুজন প্রায় জানালো। ঠিক সেই মুহূর্তে ব্যস্ত কদমে রুমে এলো প্রিয়তা। দুই দেবরকে এখানে দেখে মিষ্টি হেসে বলে উঠল, আমাকে বাদ রেখে সবাই মিলে কি আলোচনা হচ্ছে শুনি? যাই হোক, তোমাকে বলা যাবে না ছোট ভাবি। হিয়ানের মুখ থেকে জবাব শুনে প্রিয়তা অবাক হওয়ার ভান করে আওড়ালো। কেন কেন? আমি কি অপরাধ করেছি? এবার দুজনের হয়ে অদ্রিজাই জবাব দিয়ে দিল, কারণ তোর মুখ পাতলা, কোনো কথাই পেটে হজম হয় না, তাই। ছি বান্ধবী, তুই আমাকে এমন অপবাদ দিতে পারিস না কিন্তু। বলতে বলতে হঠাৎ চোখ বড় বড় করে তাকালো প্রিয়তা। সে তো ভুলেই বসেছিল এই রুমে সে কেন এসেছে। দ্রুত বান্ধবীর পাশে গিয়ে বসলো। কৌতূহলী কণ্ঠে শুধালো, এই জানু, পরীক্ষা করেছিস? বল না, কি রেজাল্ট হলো, প্লিজ বল। এবার যেন অদ্রিজা খানিকটা লজ্জা পেল। না চাইতেও লজ্জাজনক হাসি ধরা দিল চোখে মুখে। প্রিয়তা এক হাসিতেই যেন সব বুঝে নিল। বিস্ময় কণ্ঠে আওড়ালো, তার মানে পজিটিভ এসেছে বল।
আরে ভাই বল না, আমার আর তর হইছে না। অদ্রিজা মেয়েটার কৌতূহল দেখে জোরে হেসে দিল, মজার স্বরে শুধালো। হ্যাঁ, তা তুই চাচি হতে চাস নাকি খালা? প্রিয়তা এক মুহূর্ত স্তব্ধ থেকে পরক্ষণে লাফ দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো, উচ্ছ্বসিত স্বরে বলে উঠল। উফ, ফাইনালি আমি খালা হতে চলেছি। মেয়েটাকেও বাচ্চাদের মতো করতে দেখে ভাবলো কিছু বলবে, তার পূর্বে হিয়ান তার ছোট ভাবির ভুল ধরে আওড়ালো। ভুল বললে ভাবি, তুমি খালা নও, চাচি হবে। প্রিয়তা তাৎপরাই কেয়ার করলো, মনের আনন্দে বলে উঠল। মোটেও না, আমি তার একমাত্র খালা হব। পুপি আছে একটা, চাচিও আছে একটা, সো আমার খালা হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। কথাটুকু শেষ করে পুনরায় বান্ধবীর পাশে বসে মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরলো, খুশি মনে বলল। আমি ভীষণ খুশি তো, ছোট্ট একজন আসবে, তোকে মা বলে ডাকবে, ভাবতে তো আমার খুশিতে নাচতে ইচ্ছে করছে। আহা কি আনন্দ! ভাইয়াকে বলেছিস? বান্ধবীর পাগলামো দেখে অদ্রিজার হাসি যেন থামছেই না, সে অপেক্ষায় আছে লোকটার এর থেকেও বেশি পাগলামো দেখার। মাথা নেড়ে এক বাক্যে জবাব দিল। না, রাতে বাড়ি ফিরলেই জানাবো। দেখি, ভাইয়া জানলে খুশিতে পাগলই হয়ে যাবে। এমপি সাহেব বাবাজি হচ্ছে। আচ্ছা আম্মু রায়া ওদের জানাবো? অদ্রিজা দ্রুত মাথা নাড়ালো, ব্যস্ত কণ্ঠে আওড়ালো। না, আর কারো জানার আগে লোকটা জানুক সে বাবা হচ্ছে, তারপর বাকি সবাইকে জানাস। প্রিয়তা এক বাক্যে মেনে নিল, অদ্রিজার চেয়ে যেন তাকে বেশি খুশি আর অস্থির দেখালো। কতদিন বাদে বান্ধবীর জীবনে নতুন সুখের আগমন যে ঘটতে চলেছে, তিনটার একটাও আর অদ্রিজাকে ছেড়ে গেল না। তিনজন মিলে বিভিন্ন উপায় খুঁজলো কিভাবে রুদ্ধ বাড়ি ফিরলে অদ্রিজা জানাতে পারবে, বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করতে শুরু করলো। বাচ্চা আসার খবরে তারা তিনজনেই যেন বাচ্চায় রূপান্তরিত হলো। অদ্রিজা খুশি মনে কেবল বিছানায় বসে তিন প্রাণীর পাগলামো দেখে গেল, আর অপেক্ষায় রইল প্রিয় মানুষটার ফিরে আসার। বিকেলের আসরের নামাজ শেষ করে নিচে এলো অদ্রিজা, কাউকেই দেখতে পেল না, হয়তো উপরে আছে বা এখনো নামাজ পড়বে। সে বারবার ঘড়িতে সময় দেখছে, আজ সন্ধ্যা গড়িয়ে রাত কেন দ্রুত আসছে না, লোকটা কখন ফিরবে বাড়িতে। এই সময়ের অপেক্ষা করতে গিয়ে তার উচ্চাটন বেড়েছে শতগুণ। খুশির সংবাদটুকু জানাতে আর লোকটার প্রতিক্রিয়া দেখার জন্য মনটা বড্ড ব্যাকুল হয়ে আছে। আবার ভাবছে লোকটা তাকে নিয়ে কত ভয় পায়। এই খবর শুনে সত্যি খুশি হবে তো কি জানে। উফ, এই সময় কেন ফুরাচ্ছে না। অস্থির অশান্ত মন নিয়ে টিভিতে নিউজ চালিয়ে দেখতে শুরু করলো। তখন রায়া আর মায়া নিচে এসে বসলো ভাবির পাশে। তিনজনই ধ্যান দিল সেদিকে। মেঘমহলে হাতে গোনা কয়েকজন কাজের লোক রাখা, দুজন পুরুষ যারা বাগানের দেখাশোনা আর বাজারঘাট করে দেয়, আর মেয়ে যারা আছে তারা বাড়িতে ভেতরে বিভিন্ন কাজে সাহায্য করে। সবাই অনেক পুরনো, বয়সটাও তাদের মাঝামাঝি। এদের মাঝে একজন নাম আসিয়া, বয়স বোধহয় 40-এর কাছাকাছি। এই বাড়িতে আছে 20 বছরের অধিক সময় ধরে। বাড়ির খানিকটা বিশ্বস্ত বটে। অদ্রিজাদের টিভি দেখার মাঝেই সেই মহিলাকে এগিয়ে আসতে দেখা গেল। বাইরে থেকে তাদের অনেকটা নিকটে এসে দাঁড়িয়ে ডেকে উঠল। ও ভাবি। এত বড় মানুষ তাকে ভাবি ডাকে, ভাবতেই অদ্রিজার লজ্জা লাগে, অথচ বারণ করলেও শোনে না। তিনজনেই উৎসুক চোখে তাকালো। শান্ত কণ্ঠে শুধালো মেয়েটা। কিছু বলবেন খালা? বড় ভাইজান আপনাকে আর রায়া আপুকে দেখা করতে যাইতে কইছে, গাড়ি পাঠাইছে বাইরে, আমাকে খবর দিতে বলল। ভুলতে ভাঁজ পড়লো অদ্রিজার, লোকটা তাকে অসময়ে কেন দেখা করতে বলল। গাড়ি পাঠিয়েছে শুনে এত কিছু ভাবলো না, হয়তো কি হবে সেই চিন্তায় লোকটা অস্থির হয়ে আছে। আর তার সব চিন্তাই তো প্রশমন হয় বউ আর বোনের কাছে এসে। নিশ্চয় কাজের জন্য আসতে পারছে না বাড়িতে, এই জন্য ডেকে পাঠিয়েছে। সেই বরং গিয়ে দেখে আসুক, এতে তারও অশান্ত মনটা খানিকটা শান্ত হবে ভেবে ছোট্ট করে বলল। আপনি ওনাকে দাঁড়াতে বলুন, আমি আম্মুকে বলে আসছি। মহিলাটি বেরিয়ে গেল বাড়ি থেকে। অদ্রিজা উঠতে নিতেই রায়া বাধা দিয়ে বলল। তুমি থাকো, আমি মাকে বলে আসছি। দূরোক্তি করলো না অদ্রিজা। হিয়ান শুনে নিজেও বায়না শুরু করলো। তোমাদের সাথে আমিও কিন্তু যাব ভাবি, প্লিজ। অদ্রিজা শুধু দেবরের মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে সম্মতি জানালো। কিছু মুহূর্ত পরেই নূর বেগম আর রায়া মরিয়ম বেগমকে একসাথে নিচে আসতে দেখা গেল। নূর বেগম এসে এই পুত্রবধূর উদ্দেশ্যে আওড়ালেন।
সাবধানে যেও আর দ্রুত ফিরবে। বুঝি না ছেলেটা কেন হঠাৎ তোমাদের ডেকে পাঠালো। অদ্রিজা মাথা নেড়ে সম্মতি জানিয়ে দেবরের হাত ধরে উঠে দাঁড়ালো। শাশুড়ির শেষ কথার জবাব দিতে ব্যর্থ হলো। সে তো নিজেই জানে না লোকটা এখন কেন ডেকে পাঠিয়েছে তাকে। ননদকে সাথে নিয়ে বাইরে বেরিয়ে এলো। স্বামীর গাড়ির ন্যায় একটা গাড়ি দাঁড়িয়ে আছে বাড়ির সম্মুখে রাস্তার উপরে। পরিচিত গাড়িটা দেখে আর কিছু না ভেবেই এগিয়ে গেল। রায়া আগে উঠে বসলো। মায়ার ছেলেটা উঠতে নিতেই ড্রাইভিং সিটে বসা ছেলেটার কণ্ঠস্বর ভেসে এলো। আরে ব্রাদার, তুমি আমার কাছে এসে বসো। ছোট্ট মায়ানেরও যেন ভ্রু কুঁচকে এলো। সে পেছনে বসলে সমস্যা কোথায়? নিশ্চয়ই ছেলেটা ভাইয়ের দলের লোক হবে। মায়ান মেনে নিল, তাই কোনো প্রশ্ন ব্যতীত। অদ্রিজা দেখার সাধ্যি হলো না ড্রাইভার ছেলেটাকে। মায়ান সেদিকে এগিয়ে যেতেই অদ্রিজা ফ্রন্ট সিটে উঠে বসলো। তবে ভিন্নতা ঘটলো তখন, যখন মায়ান ড্রাইভিং সিটে উঠতে নিল। হঠাৎ করে ড্রাইভার ছেলেটা মায়ানের উদ্দেশ্যে বলে উঠল, সরি ব্রো, আপাতত তোমাকে আমার প্রয়োজন নেই। বলেই মায়ানকে ধাক্কা দিল। বাচ্চা ছেলেটা নিজেকে সামলাতে সক্ষম হলো না, ছিটকে গিয়ে পড়লো দূরে। তৎক্ষণাৎ বোধহয় কপালে আঘাত পেয়ে রক্ত বেরিয়ে এলো। এসব চাক্ষুষ হতেই রায়া আর অদ্রিজা আটকে উঠলো। রায়া রেগে গিয়ে আওড়ালো, আপনার সাহস হলো কি করে আমার ভাইকে এভাবে ধাক্কা দেওয়ার? দাঁড়ান, এখনই ভাইয়াকে বলছি। বলেই মেয়েটা গাড়ি থেকে নামতে নিল। অদ্রিজাও তাই, কিন্তু দুজন ব্যর্থ হলো যখন দেখলো দরজায় অলরেডি লক করা। খারাপ কিছু ঘটে গেছে ভাবতেই যেন মেয়ে দুটোর বুক কেঁপে উঠল। রায়া দরজা খোলার চেষ্টা চালিয়ে যেতে থাকলেও অদ্রিজার সম্মুখে তাকিয়ে ভয় ভয় শুধালো, কে আপনি? বলুন কে আপনি? ড্রাইভিং আসনে বসা ছেলেটা পেছনে ঘুরে তাকালো। মাথায় পড়া ক্যাপটা খুলে মুখের মাস্কটা সরাতেই ছেলেটার মুখখানা অবলোকন করে অদ্রিজা ভয়ে চুপসে গেল সিটের সাথে। শরীর সীমাহীন কাঁপতে শুরু করলো তৎক্ষণাৎ। রায়ার হাতখানা স্তব্ধ হয়ে গেল পরিচিত মুখখানা দেখে। বিড়বিড় করে উচ্চারণ করলো, জাহিদ। আর কিছু বলার মতো শব্দ কণ্ঠ ফুঁড়ে বেরিয়ে আসতে সক্ষম হলো না। সে নিজেও ভয়ে শুষ্ক ঢোক গিলল। জাহিদ মাথা কাত করে কেমন করে হেসে উঠল। তাদের পানে তাকিয়ে চোখ যেন কুটিলতায় ভর করেছে। মনে হচ্ছে অতি কষ্টের পর কিছু অসাধ্য সাধন করেছে সে। মেয়ে দুটোর ভয় যেন তাকে আরও আনন্দিত করে তুলল। কুৎসিত হেসে ভয়ানক শান্ত কণ্ঠে আওড়ালো, ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম টু মাই হেলথ গার্লস। বাচ্চা ছেলেটা ব্যথায় যেন চোখে মুখে অন্ধকার দেখলো। তবে যখনই ভালো করে তাকাতে সফল হলো, চোখের সামনে গাড়িখানা উধাও হয়ে যেতে দেখলো। প্রিয় বোন আর ভাবির সাথে খারাপ কিছু ঘটে গেছে বুঝতেই প্রচণ্ড জোরে মা বলে চিৎকার করে উঠল। বাড়ির দুই বেগম নিচে থাকায় তা স্পষ্ট শুনলেন। তৎক্ষণাৎ দৌড়ে এলেন। ছেলের রক্তাক্ত অবস্থা দেখে যেন মায়ের মন কেঁপে উঠল। ব্যতিব্যস্ত হয়ে পড়লেন দুজনেই। তবে তার চেয়ে বড় ধাক্কা খেলেন দুজন যখন মায়ানের কান্নারত স্বরে সব কিছু শুনতে পেলেন। নূর বেগম বুঝতেই ভারসাম্য হারাতে বসলেন। মায়ের মন বড় কু ডেকে উঠল। তার একমাত্র আদরের মেয়ে আর ভীতু মেয়েটা যে কিনা ভয়ের সাথে অনন্তকাল লড়ে এসেছে, আজ আবার অতীতের পুনরাবৃত্তি হতে চলল না তো। কয়েক মুহূর্তের মাঝে বাড়িটা যেন স্তব্ধ হয়ে গেল। বাড়িতে কাজের লোক ব্যতীত 4 রমণীর উপস্থিতি কেবল। তবে সবাই যেন মর্মাহত, সবার চোখে নীরব কান্নার ঢল। আর ফোনে অনবরত কল করে যাচ্ছে সবাই বাড়ির পুরুষদের, কিন্তু কারোর যেন ফোন ধরার নাম নেই। কি করবে, কি করা উচিত, সব যেন ভুলতে বসলো সকলে। 4 রমণীর পাগলপ্রায় অবস্থা, অথচ পুরুষগুলো সম্পূর্ণ অজ্ঞতা। গোধূলি ঢলে সন্ধ্যা পেরোনোর সময় হলো। ঠিক সেইক্ষণে রাশিদুল সাহেবকে ফোনে পেলেন। নূর বেগম কথা বলার মতো অবস্থায় নেই, তবুও রয়ে শুয়ে আওড়ালেন, আমার ছেলেটাকে নিয়ে যত দ্রুত সম্ভব বাড়ি ফিরো, প্রশ্ন করো না কিছু। আর বোধ হয় তিনি কিছু শুনলেন না, বললেন না, কেটে দিলেন ফোনটা। সময় গড়ালো। অন্তদন্ত পায়ে বাড়ি ফিরল দুই বাপ ছেলে। রুদ্ধর জানা নেই কিছুই, কিন্তু বাবা যখন ব্যস্ত হয়ে বাড়িতে আসতে বলল তখন যেন মনে আশঙ্কা সৃষ্টি হলো। সকালে চেপে রাখা অস্থিরতা এসে পুনরায় ঘিরে ধরল তাকে। বাড়ি আসতেই হলরুমে ছোট ভাইটাকে কপালে ব্যান্ডেজ পেঁচিয়ে বসে থাকতে দেখে আর কারোর দিকে না তাকিয়ে ব্যস্ত পায়ে এগিয়ে গেল ভাইয়ের দিকে। দ্রুত কোলে টেনে নিয়ে অশান্ত হয়ে শুধালো, কি হয়েছে আমার ভাইটার? কপালে আঘাত পেলে কিভাবে? জান বাচ্চা, জবাব দে, কি হয়েছে আমার সোনার?
ছেলেটা সামান্য এতেই এত অস্থিরতা, আর যখন সম্পূর্ণ সত্যি জানবে, যখন জানবে তিনি নিজের হাতে মেয়ে আর বৌমাকে জাহান্নামে ঠেলে দিয়েছে, তখন ছেলেটার কি অবস্থা হবে? ভাবতেই নূর বেগম গলা ছেড়ে কেঁদে উঠলেন। রুদ্ধ অস্থির হয়ে বোঝার চেষ্টা করলো মায়ের কান্না, অবলোকন করলো প্রত্যেকের মুখশ্রী, কিন্তু এত মানুষের ভিড়ে তার দুই পাখি কেন নেই? চোখ দুটো অস্থির হয়ে খুঁজলো তাদের, না পেয়ে মনে ভয় জমতে শুরু হলো। অস্থিরতায় তার নিজেরই শরীর ভেঙে আসতে চাইলো। সহ্য করতে না পেরে রেগে চিৎকার করে সূর্য দিয়ে উঠল। কেউ কি আমাকে বলবে হইতেটা কি? মেঘ কই? আমার অথচ কোথায় আম্মু? ভাইয়ের চিৎকারে ছোট মায়ান ভয় পেয়ে ভাইকে দু হাতে জড়িয়ে ধরলো, ফুপিয়ে কান্না শুরু করে ফ্যাঁসফ্যাঁসে গলায় বলে উঠল। নিয়ে গেছে ওদের ভাইয়া, ভাবি আর আপু দুজনকেই নিয়ে গেছে, পচা ছেলেটা। রুদ্ধ শরীর যেন ঝাঁকি দিয়ে উঠল, অবুঝ দৃষ্টিতে তাকালো, ভাইয়ের কথাটুকু যেন বুঝলো না, অসহায় কণ্ঠে আওড়ালো। হে বাবু, আবার বল, কি বললি? জবাব দে আবার। আমার পাখি দুটো কোথায়? রুদ্ধকে সম্পূর্ণরূপে ভেঙে দিতে এবার নূর বেগম জবাব দিলেন, কান্না মাখা স্বরে অসহায় চিত্তে আওড়ালেন এক দুর্বিষহ সত্য, যা পাগল ছেলেটাকেই শেষ করে দিতে যথেষ্ট। আমার দুই মেয়েকে ওই শয়তানটা নিয়ে গেছে রে আব্বু, নিয়ে গেছে জানোয়ারটা, আমি কিছুই করতে পারিনি। গাড়ির হর্নের ন্যায় থেকে থেকে ভেসে আসছে উল্লাসের প্রতিধ্বনি, জানান দিচ্ছে কারো বিজয়ের সংজ্ঞা, আবার কেউ বা বসে আছে চিন্তিত বদনে, কি হয় এই ভেবে। তবে এই সব কিছু থেকে নির্লিপ্ত হয়ে আছে এক বুদ্ধিদীপ্ত নেতা, যার কিনা এখন বিজয়ের উল্লাসে মাতোয়ারা হওয়ার কথা ছিল, হাস্যমুখে বাড়ি ফিরে বউকে সেই আনন্দের খবর জানানোর কথা ছিল, কিন্তু ভাগ্য যেন তার সাথে কোনো নির্মম খেলা শুরু করেছে। আনন্দ উল্লাসের বদলে অসহায়ত্বের হাতছানিতে ঘিরে রেখেছে তাকে। আচ্ছা, এটা কি তার জন্য শাস্তি? কিন্তু অপরাধটা কি ছিল? একমাত্র জীবন সঙ্গী চায়নি সে এই রাজনীতি করুক, আর সেটা মেনে না নেওয়াই কি অপরাধ হয়ে দাঁড়িয়েছিল, যে অন্তিম ক্ষণে এসে সব হারাতে বসতে হলো? জ্যোৎস্নার আলো না এসে হঠাৎ কেন তমসা এসে ভরিয়ে তুলতে ব্যস্ত হলো তার জীবনে? তখন মায়ের মুখে কান্নারত বাক্যটুকু শুনে ছেলেটা সেই যে স্তব্ধ হলো, আর মুখ ফুটে একটা কথাও বের হয়নি, এমনভাবে নির্লিপ্ত হয়ে বসেছিল যেন সে কিছুই শুনতে পায়নি। এখানে সে ব্যতীত আর কেউ উপস্থিতি নেই, যেন সে আছে এক সম্পূর্ণ ভিন্ন জগতে। নিজের সত্তাই হারাতে বসেছিল ছেলেটা। কতক্ষণ সেভাবে চুপচাপ বসেছিল তা বোধহয় সে নিজেও বুঝতে পারেনি। সবাই কেবল ছেলেটার এই স্থিরতা দেখে মর্মাহত হয়েছিল, হাহাকার করে উঠেছিল। শেষ পর্যন্ত নূর বেগম আর না পেরে ছেলের নিকটে গিয়ে হাত জোর করে কেঁদে কেঁদে বলেছিল, হে আব্বু, কথা বল, এমন করে বসে আছিস কেন? দোহাই লাগে আমার, মেয়ে দুটোকে খুঁজে এনে দে। শয়তানটা কোনো সর্বনাশ করার আগে আমার দুই মেয়েকে সহি সালামত ফিরিয়ে দে আব্বু, অনুরোধ করছি তোর কাছে। মায়ের কান্নারত কণ্ঠের বাক্যগুলো বোধহয় ছেলেটার ধ্যান ছুটিয়ে তাকে বাস্তবতায় ফিরিয়ে আনতেই সক্ষম হয়েছিল। এটা কি দুঃখ পেয়ে চুপ থাকার সময়? সে কেন বসে আছে এখনো? তার দুই পাখিরই যে বড্ড বিপদ, তাকেই তো বাঁচাতে হবে। সেই যে ভেবে উঠে দাঁড়ালো, আর এক মুহূর্ত অপেক্ষা করেনি সেখানে। বেরিয়ে এলো বাড়ি থেকে। নির্বাচন জিনিসটাই যেন ধামাচাপা পড়ে গেল তার নিকট। মাথায় কেবল একটাই চিন্তা, তার দুই পাখিকে বাঁচাতে হবে। কিন্তু কিভাবে বাঁচাবে? কোথায় আছে তার পাখি দুটো? যেতে যেতে না খুব দেরি হয়ে যায়। রাশেদুল সাহেবের একমাত্র ভাই রামিদ সাহেব সপ্তাহখানেক হলেন ঢাকায় ট্রান্সফার হয়েছেন। এতক্ষণ ওনার নিকটও পৌঁছে গেছেন আদরের মেয়ে আর পুত্রবধূর নিখোঁজের ব্যাপারে। একটা এমপির বাড়ির বউ আর মেয়ে নিখোঁজ হয়েছে, এটা মোটেও সাধারণ ব্যাপার নয়। রামিদ সাহেবের তত্ত্বাবধানে এতক্ষণে অনেক পুলিশ বাহিনী খুঁজতে শুরু করে দিয়েছে। রাশেদুল সাহেব নিজের ক্ষমতা বলে যতটুকু সম্ভব চেষ্টা চালাচ্ছেন। নাসিম রোনাক অনেক পর খবর পেয়েছিল এই বিষয়ে, তবে জানতেই ছুটে এসেছিল বাড়িতে। সবারই পাগল প্রায় অবস্থা, শ্বাস নেওয়ারও যেন দুর্বিষহ হয়ে পড়েছে সবার জন্য। ঘন্টা দুয়েক এর অধিক সময় পেরিয়েছে দুজনের নিখোঁজের। এর মাঝে রুদ্ধ বোধহয় সম্পূর্ণ ঢাকার অলিগলিতে খোঁজ চালানো শেষ। আলাদা আলাদা পুলিশ ফোর্স, তাকে পাহারারত সমস্ত গার্ড এখন মেয়ে দুজনকে খুঁজতে ব্যস্ত। পুলিশ বাহিনী এখনো জানে না দুজনকে কে তুলে নিয়ে গিয়েছে। ছোট মায়ানের মুখে শুনে রুদ্ধ বুঝলেও চাচাকে এখনো জানায়নি।
জানোয়ারটার কথা। আর মায়ান তো ঠিক করে ছেলেটার মুখ দেখারই সুযোগ পায়নি, তাহলে কিভাবে বিবরণ দিয়ে বুঝাতো মানুষকে? আর সে নিজে মুখ ফুটে বললে শখানেক প্রশ্নের মুখোমুখি হতে হতো, এতে সময় অপচয় হতো, যা সে চায়নি। আর যে কাজের মহিলাটি এসে অদ্রিজাকে খবর দিয়েছিল রুদ্ধ ডেকেছে এই কথা বলে, সেই মহিলা স্বল্প সময়ের মাঝে বাড়ি থেকে গায়েব। এতে রুদ্ধ যেন বুঝতে আর কিছুই অবশিষ্ট নেই। তাই তো নিজের মতো করে যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছে ছেলেটা। 3 ভাই একত্রে আরো কতক্ষণ খুঁজলো, যত নির্জন জায়গা আছে, সন্দেহের তালিকায় যত স্থান ছিল, জানা মতে জাহিদ যেখানে যেখানে থাকতে পারে বলে মনে আশা জেগেছিল, সব জায়গায় খুঁজলো, কিন্তু ফলাফল শূন্য। অদ্রিজার ফোনটা বাড়িতেই পড়ে আছে। রায়ার ফোনটা বোধহয় সাথে নিয়ে বেরিয়েছিল, কিন্তু তা বন্ধ বলছে। ট্র্যাক করার মতো অপশন অবশিষ্ট রাখেনি ছেলেটা। রুদ্ধ যেন ছন্ন ছাড়ার মতো অবস্থায়। কোথায় খুঁজবে, কিভাবে খুঁজলে প্রাণ দুটোকে খুঁজে পাবে, এটাই মাথায় আসছে না। অস্থিরতায় শরীর যেন এখন দুর্বলতা অনুভব করছে। পরক্ষণে আবার শক্তি জুগিয়ে নেয় ছেলেটা। তার কিছু হলে পাখিদের বাঁচাবে কে? রাত কতটা গভীর হয়েছে জানা নেই। একটা শুনশান জায়গায় এসে গাড়ি থামলো রুদ্ধ। একটু শীতল হাওয়া নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন বোধ হয়, না হলে যে কিছুই মাথায় আসছে না। আচ্ছা এই একটা রূপকথা আচ্ছা এটা একটা রূপকথা হলে কেমন হতো? আর সে রূপকথার রাজকুমার, তাহলে সে স্বল্প সময়ের মাঝে বোন আর বউকে খুঁজে নিয়ে দুজনকে সুস্থ শরীরে উদ্ধার করে নিয়ে আসতো। সে যে খুঁজতে এত দেরি করে ফেলেছে, এতে নির্মল ফুল দুটোর গায়ে আঁচ লাগবে না তো? পুনরায় মূর্ছা যাবে না তো? এত সাধনার পর একটু একটু করে পানি ঢেলে সতেজ করা তার ব্যক্তিগত ফুলটা। আর কিছু ভাবার অন্তরায় রইল না। গাড়ি থেকে নেমে একাকী এগিয়ে গেল খানিকটা দূরে। শীতল বাতাসে শ্বাস নেওয়া প্রয়োজন বোধ হয়, না হলে মনে হচ্ছে শ্বাসটুকুই বন্ধ হয়ে আসছে। রোনাক নাসিম দেখেও এগিয়ে গেল না ভাইয়ের পিছু। গাড়ি থামায় নাসিম ফোনটা বের করে ওদিকটার খবর নিতে কল লাগালো। শুনতে পেল এক অভাবনীয় সংবাদ। গাড়ি থেকে নেমে এগিয়ে গেল দূরে দাঁড়ানো ভাইয়ের নিকট। হাত দুয়েক পিছে দাঁড়িয়ে নাসিম ভারাক্রান্ত স্বরে বলে উঠল এক খুশির খবর। নির্বাচনে জিতে গেছি আমরা ভাই। পুনরায় সংসদে নিজের রাজত্ব কায়েম করতে চলেছো তুমি। শুনল রুদ্ধ, কিন্তু তার যেন এলোকেলো না। মনে হলো শুনতেই পায়নি কথাটা। নাসিম হতাশ শ্বাস ফেলল। কি করবে বুঝছে না। হঠাৎ একটা উপায় মাথায় আসতেই পুনরায় উৎকণ্ঠিত হয়ে আওড়ালো। ভাই একটা বুদ্ধি পেয়েছি, শুনবে? রুদ্ধ এবারেও কোনো জবাব দিল না, কেবল এক দৃষ্টে তাকিয়ে দূর আসমানে। আকাশে চাঁদের দেখা তো পাওয়া যাচ্ছে, তবে শীতে যেন আর কাঁপিয়ে দেওয়ার অবস্থা, তাও পারছে না ছেলেটার অন্তঃস্থল থেকে দুঃখের বিনাশ ঘটাতে। ভাইকে জবাব দিতে না দেখে নাসিম নিজেই পুনরায় বলে উঠল, একবার মিস জুহিকে কল করে দেখবে ভাই, হয়তো আমাদের কোনো সাহায্য করলাম। তোর কি মনে হয় নিজের ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দেবে সে বোন হয়ে? আরে বাবা, একবার চেষ্টা তো করে দেখো। আমার মনে হয় জুহি ওর ভাইকে পছন্দ করে না। একবার কল করতে সমস্যা কোথায় বলো তো? নাসিমের জোরপূর্বক কণ্ঠ শুনে রুদ্ধ মেনে নিল। নাসিম ফোনটা এগিয়ে দিতেই নাম্বার খুঁজে কল লাগালো। জানা নেই ওপাশের মেয়েটা বা তার বাড়ির লোক এ বিষয়ে অবগত কিনা, আর থাকলেও তাকে সাহায্য করবে কিনা। তবুও যেন মন কুঠিরে নাসিমের ন্যায় সুপ্ত বাসনার বীজ স্থপিত হলো। যদি পেয়ে যায় মেয়ে দুটোর খোঁজ, এই ভেবে পুনরায় বুক কাঁপতে শুরু হলো। 2-3 বার রিং হতেই বিপরীত পাশ থেকে ফোনটা রিসিভ হলো। ওপাশ থেকে মেয়েলি কণ্ঠের হ্যালো শব্দটা শুনতেই সে নিজের মতো করে অস্থির অসহায় কণ্ঠে বলে উঠল, শেষবার মতো অধমের প্রতি একটা দয়া করবেন মিস জহি। আপনাকে কিছু দেওয়ার মতো সাধ্য আমার নেই, তাই ভিক্ষে চাইছে হাত জোর করে। আমার পাখি দুটো খোঁজ এনে দিবেন। বিনিময় না হয় আমি নিজের জীবনটা আপনার দাসত্বে বিলিয়ে দিলাম। কয়েক মুহূর্ত কেটে গেল বোধ হয় নীরবতায়, যা ছেলেটার মধ্যকার অস্থিরতা বাড়িয়ে দিল শতগুণ। ছেলেটার অস্থিরতা কমাতে বোধ হয় বিপরীত থেকে ভেসে এলো কিছু সান্ত্বনাময় গুটি কয়েক বাক্য, যা শ্রবণ করতে রুদ্ধ চোখ বুঝে জোরে জোরে দুটো শ্বাস নিজের মাঝে টেনে নিয়ে আওড়ালো, ধন্যবাদ মিস জহি। বেঁচে থাকতে আপনার এই ঋণ আমি কখনো ভুলব না, কথা দিচ্ছে। কোনোদিন সুযোগ পেলে ঠিক পূরণ করে দেব। যখন পিট পিট করে চোখ মেলে তাকালো মেয়েটা, চোখের সামনেই সব যেন অন্ধকার এসে ঘিরে ধরল।
পুনরায় চোখ খিচিয়ে বন্ধ করে নিয়ে আবার ধীরে ধীরে চক্ষু মেলে তাকানোর চেষ্টা করলো। এবার অন্ধকারের পরিবর্তে লাল আলোর ঝাপটা এসে ধরা দিল চোখের তারায়। সময় নিয়ে সব বোঝার চেষ্টা করলো আর দেখার চেষ্টা করলো সবকিছু কেমন ভুতুড়ে মনে হচ্ছে তারা কোনো গভীর জঙ্গলে হারিয়ে আছে আর এই কোনো পিশাচ এসে তাদের গিলে খাচ্ছে। তারপর স্মরণে এলো আজ বিকেলেই তাদের সাথে খুব খারাপ একটা ঘটনা ঘটে গেছে। এক পিশাচের কবলে পড়েছে তারা। তখন গাড়িতে বসে একটা চিৎকার করার পর্যন্ত সময় পায়নি। তার আগে জাহিদ কি যেন একটা স্প্রে করলো আর তারা দুজনে ধীরে ধীরে ঢলে পড়লো সিটের ওপর। শেষবারের মতো আহত দেবরটাকে পর্যন্ত দেখার সুযোগ হয়নি। আচ্ছা, কোথায় আছে এখন তারা? আশপাশটাও ভালো করে দেখলেও তেমন চিনতে পারলো না। মনে হচ্ছে সেই জায়গাটাই যেখানে তাকে প্রথমে তুলে এনেছিল, কিন্তু আবছা আলোয় চিনতে কষ্ট হচ্ছে। তাছাড়া পরিবর্তনও এসেছে বোধহয় এখানে। তাকে এনেছিল একটা পুরনো কারখানায়। যদি এটা সেটাই হয়, তবুও বোধহয় কারখানাটা সংরক্ষণ করা হয়েছে। তবে যেখানেই আনুক না কেন, বিপদ তো তাদের মাথার উপরে এখন লেপ্টে আছে। হঠাৎ ননদের কথা স্মরণে এলো। মেয়েটা কোথায় ভাবতেই খুঁজতে তৎপর হলো। আশেপাশে পাগলের ন্যায় তাকিয়ে দেখতে গিয়েই হঠাৎ থমকে গেল। ওই তো বাচ্চা মেয়েটা কেমন নিথর হয়ে পড়ে আছে। বাচ্চা মেয়েটাকে দেখতেই যেন নিজের পুরনো অতীত এসে হানা দিল স্মৃতিপটে। কত দুর্বিষহ ছিল সেই রাত, কত প্রতিকূলতা পেরিয়ে সে আজ কিছুটা সুখের দেখা পেয়েছিল। তার মতো একই ভাগ্য হতে চলল না তো মেয়েটার। একটা মেয়ে যতই শক্ত হোক, সমানে দাগ লাগলে তা সহ্যের বাহিরে চলে যায়। আর মেয়েটা তো এখনো বাচ্চা, কোথাও অতীতের পুনরাবৃত্তি ঘটবে না তো। ভাবতেই শ্বাসরোধ হয়ে আসে। না না, সে এমন কিছুই হতে দিবে না। সে যা সহ্য করেছে তা এই মেয়েটাকে কখনোই সহ্য করতে দিবে না ভেবে ননদের দিকে এগিয়ে গেল অদ্রিজা। চলার সাথে বুঝতে পারলো তার হাত পা একেবারে মুক্ত। কোথাও যেন একটু আশার আলো দেখতে পেল। ননদের নিকটে গিয়ে কাঁপা কাঁপা হাতে মেয়েটার মুখে ছোট্ট ছোট্ট থাপড় মেরেই ডাকতে শুরু করলো। মেঘ, এই মেঘ শুনছো? চোখ খোলো বোন আমার, পালাতে হবে তো, চোখ খোলো মেঘ। তোমার কিছু হলে তোমার ভাইকে আমি কি জবাব দেবো? দ্রুত চোখ খোলো। হাতের সাথে সাথে যেন কণ্ঠ কেঁপে উঠছে। আওয়াজও যাতে খুব জোরে শোনা না যায় সেদিকে খেয়াল রাখছে। তবুও যেন হিমশীতল শুনশান রাতেই সামান্য আওয়াজটুকু ভয়ঙ্কর রূপে ভেসে উঠছে। অদ্রিজাকে একটুখানি স্বস্তি দিতে রায়াও ধীরে ধীরে পিটপিট করে চোখ মেলে তাকালো। মাথাটা ভারবার লাগছে। প্রথমে হয়তো বোকার মতো ভাবতে বসলো সে কোথায় আছে, কি হয়েছে তার সাথে। ননদের নজর দেখে হয়তো আজ অদ্রিজা মন পড়তে সক্ষম হলো। দ্রুত গতিতে তবে ফিসফিস করে বলে উঠল, জাহিদের কাছে বন্দি আছি আমরা, মনে পড়েছে? এবার দ্রুত ওঠো, আমাদের পালাতে হবে। কোনো সর্বনাশ ঘটার আগেই পালাতে হবে, দ্রুত ওঠো।